দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কবি আল মাহমুদ ও শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি। প্রদর্শনী চলবে 16 এপ্রিল পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্রস রোড নট আ প্রজেক্ট। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় চলবে 16 এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী অন্তর রহমান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি, অনেকদিন পর আপনাকে পেলাম। হ্যাঁ, আসলে অনেকদিন পরে আসা হলো আসলে। কেমন যাচ্ছে গানের সাথে সময়টা? বেশ কিছু নতুন গান রিলিজ হয়েছে এর মধ্যে। জি জি, আমি কিছুদিন আগে একটা 2-3 দিন আগে একটা নতুন মিউজিক ভিডিও এবং গান রিলিজ পেয়েছে। গানটিতে খুব ভালো সাড়া পাচ্ছে আসলে। গানটির নাম হলো দিয়েছি দ্বিতীয় বিয়ে করতাম না। আচ্ছা, কোন ভাবনার জায়গা থেকে এরকম একটি গান গাওয়া? আসলে ভাবনাটি হলো যে আমরা আজকালকার সংসার জীবনে কেউ কারোর প্রতি কমিটেড থাকছি না আসলে। তো সেই ভাবনা থেকে আসলে এই গানটি আসলে আমার খুব মনের ভিতরে একটা অস্থিরতা, মানে সবকিছুতেই একটা অস্থিরতার প্রভাবটা যেন থেকেই যাচ্ছে। আর রেসপন্স বেশ ভালোই পাচ্ছেন। হ্যাঁ, রেসপন্স খুবই ভালো পাচ্ছি। টিকটকে কোন ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে? এটা আমারই খুব ক্লোজ বড় ভাই, তার ইউটিউব চ্যানেল গান ভাইব ইউটিউব চ্যানেল থেকে এটা রিলিজ পেয়েছে। আচ্ছা, এমনি অন্যান্য আর কি কি ব্যস্ততা রয়েছে? আসলে গানের সাংস্কৃতিক অনুষ্ঠানে তো ব্যস্ততা রয়েছে, তার পাশাপাশি আসলে চেষ্টা করছি যে দর্শকদেরকে নতুন কিছু মৌলিক গান উপহার দেওয়ার। কিছুদিন আগেই মিউজিক আলফা থেকে পাখি আমার একটি গান রিলিজ পেয়েছে, খুব ভালো সাড়া পেয়েছি। কি ধরনের সেটা? কি ধরনের গান সেটা? আসলে একটু ফোক প্যাটার্নের একটি গান। তো আমি তো আধুনিক গানের সঙ্গীত শিল্পী, কিন্তু ফার্স্ট টাইম ফোক করা হয়েছিল, বাট ওটাতে খুব ভালো সাড়া পেয়েছি আসলে। এই যে আধুনিক গানের শিল্পী মানে গান গাইছেন, মানে লোক ধাঁচের গান গাইছেন, পুরো লোক গান তো বলা যাচ্ছে না, লোক ধাঁচের গান যখন গাইছেন কেমন লাগে তখন সেই এক্সপেরিমেন্টটা? আসলে খুব ভালো লাগে, কারণ আমি মনে করি যে একজন শিল্পীর সব রকম গানই গাওয়া উচিত। তো সেই দিক থেকে আমি আসলে চেষ্টা করছি যে সব রকম গান দর্শকদের মাঝে উপহার দেওয়া। হ্যাঁ, আবার যেটা হয় যে স্টেজে যখন গান গাইতে যান তখন কিন্তু নানান রকম কি বলে রিকোয়ারমেন্টস থাকে, দর্শকদের অনেক রকম রিকোয়েস্ট থাকে, তো সব ধরনের গানই গাইতে হয় আসলে। অবশ্যই, অফকোর্স। কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি পান স্টেজে গেলে? আধুনিকেরও পাই, আবার ফোকেরও পাই, আবার দেহতত্ত্বের গানেরও পাই। তিনটা মিক্সিং গানের খুব রিকোয়েস্ট বেশি হয়ে থাকে। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা সময় ছিল ভাইয়া যে কোন একটা নতুন গান রিলিজ হলে তখন প্রচারণা করা হতো, কিন্তু প্রচারণার ধরনটা একরকম ছিল, কিন্তু এখন আবার প্রচারণার ধরনটা কিন্তু আলাদা। মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, বা মার্কেটটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে অনেক সময় টিকটকার বা রিলস মেকার যারা থাকে তাদের সাহায্য নিতে হয়, তাদের সাথে কোলাবোরেট করতে হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন আসলে, যে
আমাদের আগে যেরকম ছিল যে অডিও আমাদের সিডি কিনতে হতো, ক্যাসেট কিনতে হতো, তা আসলে সেটি আসলে আমাদের একটা প্রচার হতে অনেক সময় লেগে যেত বা সেটি দর্শকদের মাঝে পৌঁছাতে খুব সময় লেগে যেত। এখন যে জিনিসটা হয়েছে যে টিকটক এবং রিলস এবং বিভিন্ন আরও প্ল্যাটফর্ম যেটা আছে, ফেসবুক, তো আসলে খুব কম সময়ের মধ্যে আমরা সেই গানটি আসলে দর্শকদের মাঝে পৌঁছে দিতে পারি। এটি আসলে যেরকম একটি ভালো দিকও আছে, আবার একটু দেখা যায় যে খুব নেগেটিভ একটা ইমপ্যাক্টও আছে এবং ইমপ্যাক্টও আছে, রাইট। তো আসলে দুটি দিক চিন্তা করে আমাদের আসলে ভালো গান দর্শকদের মাঝে যেন আমরা পৌঁছে দিতে পারি, এটি আসলে একজন সঙ্গীত শিল্পীর এই বিষয়টাতেই লক্ষ্য রাখা উচিত। আমরা যে অনেক সময় বলি না যে এত ভিউজ হয়েছে, ভিউজ কাউন্ট করেই যে সেই গানটির মান যাচাই করা যায়, এটা আপনি কি বিশ্বাস করেন না, কিনা? কখনোই না। যে একটা নেগেটিভ জিনিস আপনি দেখবেন যে সেই জিনিসটা বারবার আপনি দেখবেন, বা একটি ভালো কাজ আপনি কখনো বারবার দেখবেন না। এটি আসলে আমাদের আসলে মনের মধ্যে আসলে আমরা এই জিনিসটাকে আমরা চেঞ্জ করা উচিত। ভালো কাজটা পৌঁছতে সময় লেগে যায় বেশি। আসলে ভালো কাজটা পৌঁছাতে একটু দর্শকদের মাঝে সময় লেগে যায় বেশি, কিন্তু একটু নেগেটিভ ওয়ার্ক আমরা একটু বেশি আগ্রহ নিয়ে দেখি। নেগেটিভ মার্কেটিংটা এখন বেশি হয়। নেগেটিভ মার্কেটিংটা অনেক ভালো কাজের অনেক সময় নেগেটিভ মার্কেটিং হয়ে থাকে, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিক বলেছেন। আপনার একটা লম্বা ক্যারিয়ার আছে, কিন্তু সেই ক্যারিয়ারে আপনার মৌলিক গানের সংখ্যা বেশ কম, এর কারণটা কি? আসলে আমি গ্রাজুয়েশন করার জন্য আসলে একটু দেরি হয়েছিল, তো আসলে পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগ ছিলাম। আর তার মধ্যে আমি চিন্তা করেছিলাম যে আরেকটু প্রিপেয়ার্ড হয়ে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু গান উপহার দেব। এই জন্য আসলে আমি সুজিত মোস্তফা দাদার কাছে গান শিখেছি এবং এখনও শিখছি, শেখার শেষ নেই। এবং আমি মনে করি যে শিখে কিছু ভালো গান উপহার দিব, না শিখে না। আসলে এই জন্যই আসলে একটু কোয়ালিটি, রাইট, আমি একটু কোয়ালিটিটা মেনটেন করি আসলে। এই জন্যই আসলে একটু দেরি হচ্ছিল নিজের কিছু মৌলিক। কিন্তু এখন তো মৌলিক গানের কাজগুলো বেশি করছেন। হ্যাঁ, এখন মৌলিক গানের কাজগুলো বেশি হচ্ছে। কোন একটি গান গাইবার সময় আপনার আসলে চিন্তা ভাবনা কি থাকে, মানে কি ধরনের গান গাইতে চায়, লিরিকটা কেমন হবে, সুরটা কেমন হলে ভালো লাগবে নিজের গাইতে, কি চিন্তা করেন? যেহেতু আমি বরাবরই বলে থাকি যে আমার ভয়েসটা আধুনিক গানের ভয়েস, তো আসলে চিন্তা করলে যে একটু মেলোডিয়াস সং, একটু রোমান্টিক সং, এই সংগুলা গাওয়ার চেষ্টা করি। কিন্তু দেখা যায় যে অনেক কোম্পানি বা অনেকেই দেখা যায় যে যারা বিভিন্ন রকম লিরিক্স টিউন দিয়ে থাকে, তো তাদের রিকোয়েস্টও দেখা যায় যে অনেক ভিন্ন টাইপের গানও গাওয়া হয়ে যেতে পারে আসলে। মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আসলে এই সময়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কোনগুলোকে বলে মনে হয়? খুব কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। এটা হলো আপনি যে দেখবেন যে একজন সঙ্গীত শিল্পী যারা আছেন, যারা শিখে এসেছেন বাংলা গান, যারা ওস্তাদদের কাছে শিখেছেন, শুদ্ধ সঙ্গীত যারা করেছেন, তো তারা দেখা যায় যে খুব কম সময়ে একটি গান দর্শকদের মাঝে উপহার দিতে পারে। কিন্তু দেখা যায় যারা গান শিখে আসেনি, তার এখন এমন একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজেও জানেন যে কোনো আপনি গান না শিখে এসেও আপনি একটি গান পরিবেশন করতে পারবেন। মানে এআই গান লিখে দিচ্ছে, এআই গান শুরু করে দিচ্ছে। সো এটা খুবই ভয়াবহ একটা অবস্থা, অ্যালার্মিং আমাদের জন্য, মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। বাংলাদেশের নজরুল সঙ্গীতের জগতে যে নামটি সবার প্রথমে আসে তিনি হচ্ছেন সুজিত মোস্তফা, নজরুল সঙ্গীত শিল্পী এবং একই সাথে নজরুল গবেষক। তার কাছে আপনার শিক্ষা, নজরুল সঙ্গীতটা কি টানে কিনা? অবশ্যই নজরুল সঙ্গীতটা আমার টানে। আমি আসলে চেষ্টা করি যে কিছু নজরুল সঙ্গীতও গাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার গুরুজি, এবং ক্লাসিক্যাল সং কিছু করার চেষ্টা করি। কখনো নজরুল সঙ্গীত গাওয়া বা রেকর্ড করা, সেটা দর্শকদের সামনে নিয়ে আসা? হয়েছে। রিসেন্ট নজরুল জয়ন্তীতে আমরা মিউজিক আলফা থেকে একটি গান রিলিজ করেছি। আমরা সুজিত দাদা ছিলেন, আমরা 12 জন সঙ্গীত শিল্পী একত্রিত হয়ে এই নজরুল সঙ্গীতটি উপস্থাপন করেছি। বাহ। যারা আধুনিক গানের শিল্পী তারা আধুনিক গান গাইবে, যারা লোকগানের শিল্পী তারা লোকগান গাইবে। কিন্তু এখন অনেক সময় কিন্তু এই যে মিক্সটা হয় যে লোকগানের শিল্পী অনেক সময় আধুনিক গান গাইছেন, আবার আধুনিক গানের শিল্পীদের কণ্ঠেও আমরা লোকগান শুনে থাকছি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ ভয়েসের টেক্সচারটা আসলে দুইটা গানের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, বা থ্রোয়িংটাও ডিফারেন্ট হয়। ট্রু। যেরকম আমার আধুনিক গানের ভয়েস একরকম, আমার ফোক গানের ভয়েস আর একরকম। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এই জিনিসটা আসলে আমার মতে মনে হয় যে যে বিষয়ে আমার মতে মনে হয় যে দক্ষতা অর্জন করেছে তার সেই বিষয়ে গান গাওয়া উচিত, এটা আমি নিজেও মনে করি। কিন্তু আসলে আবার এটাও মনে হয় যে একজন শিল্পী সব রকম গান গাওয়া উচিত, ভার্সেটাইল হওয়া উচিত। তো আসলে এই দিক দিয়ে আসলে মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর ভার্সেটাইল গানও গাওয়া উচিত, আবার যে বিষয়ে দক্ষ সেই গানও গাওয়া উচিত। দুটিরই আমাদের প্রয়োজন আছে আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, চেষ্টা করা উচিত আসলে। অডিয়েন্সের রিকোয়ারমেন্টস যেমন থাকে।
একেবারে শেষের দিকে চলে এসেছি ভাইয়া, আরো একটি গান শুনবো আপনার কণ্ঠে। কোন গান শুনছি? তাহলে আমি একটি মায়ের গান দিয়ে শেষ করব। হ্যাঁ, আমার sure. প্রত্যেকটি প্রোগ্রামে আমি একটি মায়ের গান পরিবেশন করে থাকি। অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভাইয়া, ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।